নমস্কার আমার সকল প্রিয় বন্ধুরা, কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন। আর নিশ্চয়ই আজকের থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আমি কোন মহান পুরুষকে নিয়ে আজ হাজির হয়ে গেলাম। হ্যাঁ, অবশ্যই আমাদের মননের, আমাদের প্রাণের মানুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আজ যার জীবনের শেষের দিকের কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হয়ে গেলাম। ২৯শে জুলাই ছিল আমাদের এই মহামানবের প্রয়াণ দিবস। আর এই বিশেষ দিনটিকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানিয়ে আজ আমি আমার কিছু সংগৃহীত তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। আর আপনাদের কাছে আমার বিশেষভাবে আবেদন রইল সম্পূর্ণ তথ্যগুলো জানবার জন্য, এবং যদি ভালো লাগে আপনাদের আত্মীয় পরিজনদের কাছে তথ্যগুলি শেয়ার করবার জন্য। বাঙালি গড়তে গড়তে বিধাতা যে কি করে একটা ঈশ্বরচন্দ্র বানিয়ে ফেললেন সেটা অতীব আশ্চর্যের। শুধু একবার সময়টা ভাবুন। ঈশ্বরচন্দ্রের বয়স যখন 11, তখন ডিরোজিও মারা গেলেন। আর যখন তার বয়স 13, তখন রামমোহন রায় মারা গেলেন। আর এরপর নিজের জীবনকালে সমসাময়িক দেবেন্দ্রনাথ ঠাকুর, মধুসূদনকে পেয়েছেন। বয়সে খানিক ছোট রামকৃষ্ণ আর বঙ্কিমকেও পেয়েছেন। পুত্রসম বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, জগদীশ বসুকেও তিনি পেয়েছেন। সারা বাংলাদেশ তখন কীরকম দ্যুতিময় বুঝতেই পারছেন। নিশ্চয়ই গায়ে কাটা দিচ্ছে, তাই না? গোটা ব্যবস্থার বিরুদ্ধে গিয়ে তখন এই লোকটি বিধবা বিবাহ চালু করবার জন্য একা লড়ে যাচ্ছেন। আর রাধাকান্ত দেবরা প্রকাশ্যে, আর বঙ্কিমচন্দ্রের মতো লোকেরা আড়ালে আবডালে থেকে তার বিরোধিতা করে চলেছেন। এমনকি বড়লাট ডালহৌসিও হাত তুলে দিয়েছিলেন। তিনি বললেন, মানে প্রস্তাবটা তো ভালো, কিন্তু শাস্ত্রে যদি কোনো উল্লেখ না থাকে তবে সবাইকে চটিয়ে কি লাভ, ভাবা যায়। কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো আর ছাড়বার বান্দা নন। তন্ন তন্ন করে বেদ, পুরাণ, সংহিতা খোঁজা শুরু করলেন। একেই হয়তো বলে কনভিকশন। খুঁজেও পেলেন পরাশর সংহিতার একটি শ্লোক, নষ্টে মৃতে প্রব্রজিতে ক্লিবে চ পতিতে পতৌ পচস্যাপতসু নারীনাং পতিরণ্যে বিধায়তে, যার বাংলা করলে মোটামুটি এরকমই দাঁড়ায় যে যদি স্বামী মারা যান বা সন্ন্যাস নেন আর নিখোঁজ হন, সন্তান গ্রহণে অক্ষম হন, অত্যাচারী হন, তবে স্ত্রী আবার বিবাহ করতে পারেন। পাশ হলো তখন বিধবা বিবাহ আইন। বিদ্যাসাগরের ব্যাপারে বলতে গিয়ে স্বামী বিবেকানন্দ বলেছেন, সমগ্র উত্তর ভারতে আমার বয়সী এমন কোনো মানুষ নেই যার ওপর ওনার প্রভাব পড়েনি। আর মধুসূদন দত্ত বলেছেন, তার মধ্যে প্রাচীন ভারতীয় ঋষিদের প্রজ্ঞা আর পাশ্চাত্যের উদ্যম আর বাঙালি মায়ের হৃদয় ছিল। আর রামকৃষ্ণদেব স্বয়ং কি বলেছেন জানেন? তিনি তার সাথে প্রথম আলাপেই অকপট বলেই ফেললেন, এতদিন আমি খাল, বিল, নদী দেখেছি, আজ আর আমি আমার সামনে সাগর দেখছি। আর রবীন্দ্রনাথের সেই বিখ্যাত উক্তি কি বললেন তিনি বললেন, বাঙালি করতে করতে বিধাতা যে কি করে একটা ঈশ্বরচন্দ্র বানিয়ে ফেললেন সেটা অতীব আশ্চর্যের। আর এমন মহামানব বিদ্যাসাগরের শেষ জীবন কিন্তু মোটেই সুখে কাটেনি। তার জ্যেষ্ঠ সন্তান একমাত্র পুত্র নারায়ণচন্দ্রের আচরণে ক্ষুব্ধ হয়ে বিদ্যাসাগর 1872 সালে তাকে ত্যায্য ঘোষণা করেন। কিছুদিন পরেই মারা যান তার স্ত্রী দীনুময়ী দেবী। নিঃসঙ্গ বিদ্যাসাগর একটু নির্জনতার সান্নিধ্যের জন্য বড়ই আকুল হয়ে উঠেছিলেন। নানা বিরূপ অভিজ্ঞতার ঘাত প্রতিঘাতে নাগরিক জীবনের পরিসরে বীতশ্রদ্ধ বিদ্যাসাগর
গ্রামের গৃহস্থ দৈনন্দিনেও অনেক অশান্তিতে আহত হয়েছিলেন। পারিবারিক জীবন ও চারপাশের পৃথিবীটা যখন ভীষণভাবে তার কাছে প্রতিকূল হয়ে উঠেছিল, তখন তিনি অনেক দূরে শান্তির খোঁজে বর্তমান ঝাড়খণ্ডের কারমাটারে স্টেশনের কাছে 500 টাকায় স্থানীয় এক ইংরেজ মহিলার কাছ থেকে একটি আমবাগান সমেত প্রায় 14 বিঘা জমি তিনি কিনে নিয়েছিলেন। সেখানেই তিনি একটি ছোট্ট বাড়িও তৈরি করেছিলেন, আর তার নাম দিয়েছিলেন নন্দন কানন। রাতের স্কুল চালানোর জন্য মাঝখানে একটি হলঘর, আর এক পাশে শোবার ঘর, আর অন্য পাশে পড়ার ঘর। বাড়িতে ঢোকার ডান দিকে নিজের হাতে তিনি লাগিয়েছিলেন একটি কিষাণভোগ আম গাছ, আর বাগানের দেখভালের জন্য কালী মণ্ডল নামে এক মালিও ছিল তার। কালীকে দিয়ে বাগানের শেষ প্রান্তে তিনি লাগিয়েছিলেন একটি ভাগলপুরি ল্যাংড়া আম গাছ। কারমাটারে বসেই তিনি সীতার বনবাস আর বর্ণপরিচয়ের তৃতীয় সংস্করণের প্রুফ দেখেছিলেন। এই কারমাটার জায়গাটি ছিল সাঁওতাল প্রধান। তাদের সারল্যে মুগ্ধ হয়ে বিদ্যাসাগর বাকি জীবনটা সেখানেই কাটাবেন বলে স্থির করেছিলেন, কিন্তু তা অবশ্য হয়নি। মাঝে মাঝে তাকে কলকাতাতেও আসতে হয়েছে, আর তার মৃত্যু হয়েছিল এই কলকাতা শহরেই। সহজ সরল আদিবাসী মানুষের বন্ধু হয়ে উঠেছিলেন তিনি। দলে দলে সাঁওতাল বিদ্যাসাগরের কাছে আসতেন ভুট্টা বিক্রি করতে, আর বিদ্যাসাগর সেই ভুট্টা কিনে ঘরে রাখতেন। কাজ শেষে সাঁওতালরা যখন বিকেলে ঘরে ফিরবার পথে খেতে চাইতেন তার কাছে, তিনি তখন তাদের কাছ থেকে কেনা সেই ভুট্টাই তাদের খেতে দিতেন, আর তাদের সাথে তিনি সেই ভুট্টা পুড়িয়েও খেতেন। এলাকার আদিবাসীদের হোমিওপ্যাথি চিকিৎসা করে তাদের কাছে জীবনদাতা ঈশ্বর হয়ে উঠেছিলেন তিনি। সেখানে মেথরপল্লীতে উপস্থিত হয়ে তিনি নিজের হাতে কলেরা রোগীর শুশ্রূষাও করতেন। বিদ্যাসাগর দেখেছিলেন তাদের সহজ সরল জীবনযাত্রা, যেখানে ছিল না কোনো দ্বিচারিতা বা কপটতা। প্রতি বছর পুজোর সময় তিনি তাদের জন্য জামা কাপড় কিনতেন। শীতে কারমাটারে হাড় কাঁপানো ঠান্ডা, তখন মোটা চাদর কিনে গরিব মানুষের মধ্যে বিতরণ করতেন। কখনো কলকাতা গেলে তাদের জন্য বিভিন্ন রকম ফলও নিয়ে আসতেন। ভাই শম্ভুচন্দ্র স্মৃতিচারণ করে বলেছেন, তিনি প্রাতকাল হইতে বেলা 10 ঘটিকা পর্যন্ত সাঁওতাল রোগীদিগকে হোমিওপ্যাথি মতে চিকিৎসা করিতেন, এবং পথ্যের জন্য সাগু, বাতাসা, মিশ্রি প্রভৃতি নিজে প্রদান করিতেন। অপরাহ্নে পীড়িত সাঁওতালদের পর্ণকুটিরে যাইয়া তত্ত্বাবধান করিতেন। তাহাদের কুটিরে যাইলে তাহারা সমাদরপূর্বক বলিত, তুই আসিছিস। তাহাদের কথা অগ্রজের বড় ভালো লাগিত। শম্ভুনাথকে বিদ্যাসাগর বলেছিলেন, বড়লোকের বাটিতে খাওয়া অপেক্ষা এ সকল লোকের কুটিরে খাইতে আমার বড়ই ভালো লাগে। ইহাদের স্বভাব বেশ ভালো, ইহারা কখনো মিথ্যা কথা বলে না, ইত্যাদি কারণে এখানে থাকিতে আমি বড়ই ভালোবাসি। এই সাঁওতালদের মধ্যেই তার শেষ দিনগুলির একটা বড় অংশ কাটান। সভ্যতার প্রান্তশাহী আরণ্যক সাঁওতালদের সারল্যতাকে ভীষণভাবে মুগ্ধ করেছিল, যেমন করেছিল বিভূতিভূষণকে। কারমাটারের সঙ্গে বিদ্যাসাগরের সম্পর্ক ছিল প্রায় 17 বছরের। শরীর স্বাস্থ্যের ভগ্নদশার কারণে 1890-এর গোড়া থেকে আর কারমাটারে বাস করেননি বিদ্যাসাগর। কারমাটার স্টেশনের সঙ্গেও তার নানান স্মৃতি জড়িত। একদিন এক যাত্রী ট্রেন থেকে নেমে কুলি কুলি বলে চেঁচাচ্ছিলেন। বিদ্যাসাগর তখন নিজেই কুলি সেজে সেই যাত্রীর মালপত্র বহন করেছিলেন। আর পরে কী হয়েছিল জানেন? পরে সেই যাত্রী বিদ্যাসাগরের পরিচয় পেয়ে খুবই লজ্জিত হয়েছিলেন। এখন কারমাটারের নাম বিদ্যাসাগর, রেল স্টেশনটির নামও বিদ্যাসাগর। বিদ্যাসাগরের প্রতিকৃতি ও পরিচয় স্টেশনটিকে বিশেষ মর্যাদা দিয়েছে।
হালে বিদ্যাসাগর স্টেশন ভরে উঠেছে ঈশ্বরচন্দ্রের জীবনের নানা পর্যায়ের রঙিন চিত্রে। প্ল্যাটফর্মের প্রাচীরের গায়ে একের পর এক ছবিতে তুলে ধরা হয়েছে এই মহামানবটিকে। কোথাও তিনি ছেলেবেলার ঈশ্বরচন্দ্র, আবার কোথাও কারমাটারে আদিবাসীদের বন্ধু। একটি ছবিতে রয়েছে বর্ণপরিচয়ের প্রচ্ছদ। রেলের এই উদ্যোগকে অবশ্যই আমরা স্বাগত জানাই। ছবির মাধ্যমে বলা হয়েছে এই মহান মনীষীর জীবনীর কাহিনী। ছেলে নারায়ণচন্দ্রের সঙ্গে বিদ্যাসাগরের মোটেই সুসম্পর্ক ছিল না। শেষ দিকে বিদ্যাসাগর ছেলের সঙ্গে বাক্যালাপও বন্ধ করে দিয়েছিলেন। পিতার মৃত্যুর পরেই নারায়ণচন্দ্র কারমাটারের বাড়ি ও সম্পত্তি বিক্রি করে দেন কলকাতার এক মল্লিক পরিবারের কাছে। তারা বাড়িটি এমনিই ফেলে রেখেছিলেন, কিন্তু 1938 সালে বিহারের প্রবাসী ও প্রতিষ্ঠিত বাঙালিরা তৈরি করেন বিহার বাঙালি সমিতি। বিহারের বাঙালি সমিতি সেখানে বিদ্যাসাগরের স্মৃতি রক্ষার জন্য উদ্যোগী হয়ে মল্লিক পরিবারের কাছ থেকে কিনে নেন 24,000 টাকার সেই বাড়িটি। সেখানে এই সমিতি বিদ্যাসাগরের মা ভগবতী দেবী নামাঙ্কিত একটি মেয়েদের স্কুল চালু করে। 2001 সালে বিহার ভেঙে ঝাড়খণ্ড হলো, আলাদা করে তৈরি হলো ঝাড়খণ্ড বাঙালি সমিতি। ঝাড়খণ্ড সরকারের সামাজিক নিবন্ধীকৃত আইনে 2016 অক্টোবর মাসে 2 বাঙালির সমন্বয়ে তৈরি হয়েছে 11 সদস্যের বিদ্যাসাগর স্মৃতি রক্ষা সমিতি। আদি ডিসপেন্সারি চাপা পড়লেও হালে একটি বিদ্যাসাগর হোমিও চিকিৎসালয় চালু হয়েছে। 29 জুলাই বিদ্যাসাগরের মৃত্যুদিন সেখানে সমারোহে পালিত হয়ে থাকে। শহর থেকে দূরে এক সহজ সরল সাধারণ নির্জন অনাড়ম্বর অনুষ্ঠান। যে নির্জনতা পছন্দ করতেন বিদ্যাসাগর নিজের জীবনের শেষ দিনগুলোয়। নমস্কার, আশা করছি এই মহামানবের জীবনের কিছু অংশ আপনাদের শোনাতে পেরে নিশ্চয়ই আপনারা খুশি হয়েছেন। আর যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই সব সময়ের জন্য আমার পাশে থাকবেন। নমস্কার।